হাইগেন্সের প্রিন্সিপালের সাহায্যে আমরা প্রতিফলনের সূত্র প্রমাণ করব। যখন কোনো সায়েন্টিস্ট কোনো একটা নতুন প্রিন্সিপাল বা নীতির কথা বলেন, তখন অলরেডি যে ঘটনাগুলো প্রমাণিত সেই ঘটনাগুলো ওই নীতি দিয়ে ব্যাখ্যা করে দিতে হয়, তাহলে বাকি বিজ্ঞানী মহল তারা ওই নীতিটাকে অ্যাকসেপ্ট করেন। তো হাইগেন্স যখন ওনার এই প্রিন্সিপালটা বললেন, ততদিনে আমরা প্রতিফলনের সূত্রের প্রমাণ জিওমেট্রিক্যাল অপটিক্স দিয়ে পেয়ে গেছি, প্রতিসরণের সূত্রের প্রমাণও পেয়ে গেছি। তো হাইগেন্স প্রতিফলন আর প্রতিসরণের সূত্রটাকে ওনার থিওরি দিয়ে আবার প্রমাণ করে দেখালেন যে ওনার থিওরিটা ঠিক আছে। তো সেটা আমাদের পড়তে হবে। দেখো, হাইগেন্সের তরঙ্গের তত্ত্ব অনুযায়ী আমরা যখন প্রতিফলন দেখছি, তখন এইখানে একটা এরকম ব্লু কালারের প্লেট দেখানো হয়েছে, ব্লুইশ ভায়োলেট কালারের একটা প্লেট। এই প্লেটটা হচ্ছে আমার সমতল প্রতিফলক বা রিফ্লেক্টার, এখানে রিফ্লেকশনটা হবে। আর ক্লাস 10-এ আমরা যেটা পড়েছিলাম যে আলোকরশ্মি আপতিত হয় এবং প্রতিফলিত হয়। এবার আলোকরশ্মির বাদ দিয়ে আমরা দেখব যে ওয়েভ ফ্রন্ট এসে আপতিত হলো। এগুলো হচ্ছে আমাদের ওয়েভ ফ্রন্ট, যেগুলো প্লেন ওয়েভ ফ্রন্ট। এই ওয়েভ ফ্রন্টগুলো এসে আপতিত হলো এবং এই ওয়েভ ফ্রন্টগুলো আপতিত হওয়ার পর প্রতিফলিত হবে। আমি এইরকমভাবে তোমাদেরকে এরকম কতগুলো কার্ডের সাহায্যে তোমাদেরকে ওয়েভ ফ্রন্টগুলো দেখাচ্ছি যে এইরকমভাবে ওয়েভ ফ্রন্টটা আসছে, এইভাবে ওয়েভ ফ্রন্টটা আসছে, ঠিক আছে। এরকমভাবে ওয়েভ ফ্রন্টটা এগিয়ে এসে আপতিত হবে প্রতিফলকের ওপর। এবার একটা সমতল তরঙ্গমুখ কোনো সমতল প্রতিফলক তলে আপতিত হলো। এবার আপতিত সমতল তরঙ্গমুখ ও কাগজের তল পরস্পরকে এসি সরলরেখায় ছেদ করেছে। দেখো, আমি এই কাগজের তলটাকে ধরছি, এটা একটা প্লেন আর এটা আমার সমতল ওয়েভ ফ্রন্ট, প্লেন ওয়েভ ফ্রন্ট। এটা এরকমভাবে যখন কাগজের তলে সমতল ওয়েভ ফ্রন্টটা এসে পড়লো, তখন তারা একটা রেখা বরাবর মিলল। সেই রেখাটা দেখো, সেই রেখাটা হচ্ছে এসি। তাহলে এই এসি রেখা বরাবর মিলল। যখন মনে করে দেখো, এর আগে আমরা ক্লাস 10-এ যখন প্রতিসরণ পড়েছিলাম, তখন আমরা এরকম আপতিত রশ্মি দেখিয়েছিলাম। আপতিত রশ্মি প্রতিফলকের ওপরে একটা বিন্দুতে মিলিত হয়েছিল, সেটাকে আমরা আপতন বিন্দু বলেছিলাম। এবার আমরা দেখাচ্ছি যে কাগজের তলে এরকমভাবে একটা ওয়েভ ফ্রন্ট এসে পড়লো। তাহলে একটা প্লেন যখন আর একটা প্লেন, একটা তল যখন আরেকটা তলের ওপর এসে পড়ে, তখন তারা পরস্পর একটা সরল রেখা বরাবর মিলিত হয়। সেই সরল রেখাটা হচ্ছে এসি। আর XY হচ্ছে আমার প্রতিফলক তল, সেটাও কাগজের তলের সাথে লম্ব। তাহলে এটা আর একটা কার্ড নিই। এইরকমভাবে আমার প্রতিফলক তলটা এই XY এর সাথে রয়েছে। এইটা আমার প্রতিফলক তল। হ্যাঁ, এই প্রতিফলক তলে আমার ওই সমতল ওয়েভ ফ্রন্টটা এসে পড়বে। এবার যেহেতু আমি এক হাতে ফোনটা ধরে রয়েছি, আমি সমতল ওয়েভ ফ্রন্টটা দেখাতে পারছি না তোমাদেরকে, আমি আলাদা আলাদাভাবে দেখাচ্ছি যে এইভাবে আমার প্রতিফলক তলটা রয়েছে। এই যে এই পোকেমন লেখাটা ওপরের দিকে, এটা হচ্ছে আমার প্রতিফলক তল। ধরো এটাই আমার একটা মিরর বা আয়না, সমতল দর্পণ। আর এরকমভাবে আমার ওয়েভ ফ্রন্টটা এসেছে। আমার যদি একটা 3 নম্বর হাত থাকতো, তাহলে আমার তোমাদেরকে দেখাতে সুবিধা হতো, বা দশভুজা হতাম যদি, এনিওয়ে। তাহলে এরকমভাবে জিনিসটা আমার হবে, এরকম একটা ভাবে ওয়েভ ফ্রন্টটা এসে পড়বে, আর এরকমভাবে আমার প্রতিফলক তলটা রয়েছে, ঠিক আছে। এইবার দেখো, যখন এরম জিনিসটা হবে, এক সেকেন্ড একটু সবাই একটু আমার সাথে কোঅপারেট করো, একটু হোল্ড করো বিষয়টা। এরকম আমি একবার চেষ্টা করে দেখি, না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো এভাবে যখন এসে এই ওয়েভ ফ্রন্টটা পড়লো, দেখো এই ওয়েভ ফ্রন্টের এ পয়েন্টটা প্রতিফলক তলে পৌঁছে গেল, তখনও বাকি অংশটা, মানে এই যে এসির এ পয়েন্ট বাদ দিয়ে বাকি পয়েন্টগুলো তখনও কিন্তু প্রতিফলকে এসে পৌঁছয়নি। একটা পয়েন্ট প্রতিফলকে এসে পৌঁছে গেছে এই বিন্দুতে। এটা বোঝাতে পারলাম কিনা সেটা আগে আমার জানার বিষয়, যে এইরকমভাবে আমার ওয়েভ ফ্রন্টটা আসছে।
ওয়েভ ফ্রন্টের একটা পয়েন্ট এসে পৌঁছে গেল প্রতিফলক তলে, বাকি পয়েন্টগুলো তখনও প্রতিফলক তলে এসে পৌঁছয়নি। এখন প্রতিফলক তল মানে কি? প্রতিফলক তল মানে এখানে আরেকটা অন্য মাধ্যম স্টার্ট হয়ে যাচ্ছে, আর এই ওপরের দিকে আরেকটা অন্য মাধ্যম রয়েছে। এবার আমরা জানি ওয়েভ ফ্রন্টের ওপরকার প্রত্যেকটা বিন্দু আবার নতুন উৎস হিসেবে কাজ করে এবং প্রত্যেকটা থেকে নতুন নতুন ওয়েভলেট বেরোয়। তাহলে এ বিন্দুটা অলরেডি প্রতিফলক তলকে স্পর্শ করেছে এবং এই মুহূর্তে এসি তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু থেকে অনুতরঙ্গ সৃষ্টি হচ্ছে। সৃষ্ট অনুতরঙ্গগুলো ক্রমে ক্রমে প্রতিফলক তলে গিয়ে পৌঁছবে। যে এ পয়েন্টে আছে সে তো পৌঁছে গেল, বাকি যারা রয়েছে তারা একটু পরে পরে এসে পৌঁছবে, সঙ্গে সঙ্গে তো এসে পৌঁছতে পারবে না। সব থেকে লাস্টে এসে পৌঁছবে কে? সিতে যে আছে সে। তাহলে সি থেকে যে আছে সে সিএফ দূরত্ব অতিক্রম করে এই প্রতিফলক তলে এসে পৌঁছবে এফ বিন্দুতে। ঠিক আছে? তাহলে সৃষ্ট অনুতরঙ্গগুলি ক্রমে ক্রমে প্রতিফলক তলে গিয়ে পৌঁছায়। ধরা যাক টি সময় পরে সি প্রান্ত থেকে সৃষ্ট অনুতরঙ্গ এফ বিন্দুতে পৌঁছালো। তার মানে যখন টি ইকুয়াল টু 0 তখন সবাই এসির এই পয়েন্টের ওপরে রয়েছে। এ পয়েন্টটা অলরেডি প্রতিফলক তলে পৌঁছে গেছে, কিন্তু সি পয়েন্ট থেকে যে অনুতরঙ্গ বেরোচ্ছে তার প্রতিফলক তলে পৌঁছতে গেলে সিএফ রাস্তা অতিক্রম করে আসতে হবে, সেটা আসতে তার টি সময় লেগে গেল। আবার প্রতিফলক তলের এ বিন্দু থেকে এফ বিন্দুর মধ্যবর্তী সব বিন্দু অনুতরঙ্গ সৃষ্টি করবে। এই যে এ থেকে এফ এ যারা এসে পৌঁছচ্ছে তারাও তো এবার অনুতরঙ্গগুলো সৃষ্টি করবে। এখান থেকে এই পয়েন্টে ধরো কেউ একটা আছে, এটা একটা কিছু একটা পয়েন্ট সাম বি বা কিছু, সেখান থেকে এসে পৌঁছবে, সে আবার অনুতরঙ্গ তৈরি করবে, সে অনুতরঙ্গ এভাবে যাবে, আর ততক্ষণে এই টি সময় লাগবে, এ সবার লাস্টে এসে পৌঁছবে। সি পয়েন্ট থেকে অনুতরঙ্গটা সবার লাস্টে এসে এফ বিন্দুতে পৌঁছবে। এবার ওই একই টাইমে এ বিন্দুতে উৎপন্ন অনুতরঙ্গ ডি বিন্দুতে পৌঁছে যাবে। এ বিন্দুতে যে অনুতরঙ্গ তৈরি হবে সে ততক্ষণে ডি বিন্দুতে পৌঁছে যাচ্ছে। এখান থেকে অনুতরঙ্গ ওই একই টি সময় ডি বিন্দুতে পৌঁছে গেল। এই বিন্দুকে কেন্দ্র করে সিএফ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। আলোচ্য মাধ্যমে আলোর বেগ যদি সি হয় তাহলে সিএফ সমান সমান সিটি। এফ বিন্দু থেকে ওই বৃত্তচাপের ওপর স্পর্শক এফডি অঙ্কন করা হলো। এফডি হলো টি সময় পরে প্রতিফলিত তরঙ্গমুখ। কি করে এতগুলো কথা বললাম? প্রথম কথা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি এই যে মাধ্যমটা, যেটা আমার প্রতিফলক, এখানে প্রতিফলক, এই প্রতিফলকের ওপরে যে মাধ্যমটা রয়েছে সেই মাধ্যমটাতে আলোর গতিবেগ সি। তাহলে টি সময় আলো যাবে কতটা রাস্তা? একক সময় যায় সি, তাহলে টি সময় যাবে সিটি। তাহলে সিএফ অবধি যে দূরত্বটা এই সি বিন্দু থেকে আসা ওয়েভ ফ্রন্ট অতিক্রম করেছে সেটা নিশ্চয়ই সিটির সাথে সমান হবে। এটা কিন্তু ছোট হাতের সিটি আর এটা হচ্ছে ক্যাপিটাল সি পয়েন্ট, দুটোকে গোলালে চলবে না। এবার এই যে এ বিন্দুতে যে অনুতরঙ্গটা সবার আগে পৌঁছে গেছিল সে তো টি সময় এগিয়ে গেছে। এবার সে তো এই মাধ্যমেই এগিয়েছে, তাহলে তার তো গতিবেগ আবার সি, তাহলে সে সিটি পরিমাণ রাস্তায় এগিয়েছে। তার মানে এই সিএফ আর এই সিটিটা সমান হবে। তা আমরা কি করলাম? সিএফ সমান ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকলাম এবং এফ বিন্দু থেকে এই বৃত্তচাপের উপর একটা স্পর্শক টানলাম, টেনে বললাম যে এফডি হচ্ছে প্রতিফলিত তরঙ্গমুখ। কেন এফডি প্রতিফলিত তরঙ্গমুখ হলো? কারণ টি সময়ে সি বিন্দু থেকে অনুতরঙ্গ এফ এসে পৌঁছেছে এবং ওই একই সময়ে এ বিন্দু থেকে অনুতরঙ্গ এখানে গিয়ে পৌঁছেছে, এই স্পর্শকের এই বৃত্তচাপের ওপর গিয়ে পৌঁছেছে। এবং আমরা যখন এফ এবং এই বৃত্তচাপকে বৃত্তচাপের উপর একটা স্পর্শক টেনেছি, সেই স্পর্শকটা ডি বিন্দুতে এই বৃত্তচাপকে স্পর্শ করেছে। এফডি নতুন প্রতিফলিত তরঙ্গমুখ হবে, তার কারণ হচ্ছে এফ পয়েন্টে আমার অনুতরঙ্গ সি থেকে আসা অনুতরঙ্গটা রয়েছে আর এ পয়েন্টে
এ পয়েন্ট থেকে আসা অনুতরঙ্গ ডিতে গিয়ে পৌঁছেছে। আরও একবার বলছি, ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। এ পয়েন্টে যে অনুতরঙ্গ ছিল সে টির সময় ডিতে গিয়ে পৌঁছেছে, ডি বিন্দুতে গিয়ে পৌঁছেছে, এবং সি থেকে অনুতরঙ্গ ওই একই সময় এফে এসে পৌঁছেছে। তাহলে এই অনুতরঙ্গগুলোর তো একই তরঙ্গমুখের ওপর থাকার কথা, তাই জন্য আমি এফ ডি স্পর্শক টেনেছি। এফ ডিটা আমার নতুন প্রতিফলিত তরঙ্গমুখ, কারণ এই বাকি যে পয়েন্টগুলো এ থেকে সির ভেতরে আছে তারা টি সময়ের মধ্যবর্তী সময়তে এসে এইখানে পড়েছে, এই প্রতিফলকে পড়েছে, এবং প্রতিফলিত হয়ে তারাও এই এফডির মধ্যেই থাকবে। কারণ এ সবার আগে পৌঁছেছিল, এডি অবধি যেতে পেরেছে, বাকিরা তো কেউ এডির থেকে বেশি দূরত্ব যেতে পারবে না, এডির থেকে কম দূরত্বই যাবে, এবং সবার ক্ষেত্রেই আলোর বেগ এই মাধ্যমে সি। তাহলে সবাই মোট যে দূরত্বটা অতিক্রম করবে সেটা সিটিই হবে। তাহলে এখান থেকে যে তরঙ্গটা এখানে আসবে একটু পরে এবং তারপর এখান থেকে এ যাবে, সেও মোট কিন্তু এই পথ আর এই পথ মিলিয়ে সিটি পথই অতিক্রম করবে, করে এই সবাই এফডি এই রেখাটার ওপর থাকবে। তাহলে এফডি হবে আমার প্রতিফলিত তরঙ্গমুখ টি সময় পরে। আপতিত তরঙ্গমুখ এসির ওপর অঙ্কিত লম্ব রেখাগুলো M1A ও M2F হলো প্রতিফলিত এই আপতিত রশ্মি। M1A আর M2F এরা দুজন আপতিত রশ্মি, কারণ এরা তরঙ্গমুখের সাথে পারপেন্ডিকুলারলি আছে। আর প্রতিফলিত তরঙ্গমুখ ডিএফ এর ওপর অঙ্কিত লম্ব রেখাগুলি AM1 ড্যাশ আর FM2 ড্যাশ। দেখো AM1 ড্যাশ এবং FM2 ড্যাশ এরা হলো ওদের আনুষঙ্গিক প্রতিফলিত রশ্মিগুলো। আর NA আর N'(F) হচ্ছে আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব। এখানে একটা লম্ব এঁকেছি AN, আর এখানে একটা AN, আর এখানে একটা লম্ব এঁকেছি FN'। এরা হচ্ছে দুটো আপতন বিন্দুতে অঙ্কিত লম্ব। তাহলে M1AN এটা আমার আপতন কোণ, M1AN এটা আপতন কোণ, কারণ আপতিত রশ্মি আর লম্বের মধ্যে যে কোণ হয় সেটা আপতন কোণ হয়। এবার দেখো, আপতিত রশ্মির সাথে ওয়েভ ফ্রন্টটা লম্ব, আর অভিলম্বের সাথে প্রতিফলক তলটা লম্ব। তাহলে আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যেকার কোণ যদি আই হয়, তাহলে আপতিত রশ্মির লম্ব আর অভিলম্বের সঙ্গে লম্ব তাদের দুজনের মধ্যেকার কোণটাও আই হবে। তার মানে এই যে আপতিত ওয়েভ ফ্রন্ট এসি এবং প্রতিফলক তাদের মধ্যবর্তী কোণটাও আই হবে। এটা বোঝাতে পারলাম কি? আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণ আই, তাহলে আপতিত রশ্মির সাথে এসি লম্বভাবে আছে তরঙ্গমুখ, আর অভিলম্বের সাথে প্রতিফলক লম্বভাবে আছে। তাহলে দুটো রেখা তাদের মধ্যেকার কোণ যদি আই হয়, তাহলে সেই দুটো রেখার যারা লম্ব, সেই লম্ব দুটোর মধ্যেকার কোণও আই হবে। তাহলে এটা আমার আই কোণ। একই রকমভাবে M2 ড্যাশ FN' এটা হচ্ছে আমার প্রতিফলন কোণ আর। একই রকমভাবে M2 ড্যাশ FN' এটা প্রতিফলন কোণ আর। আমাকে দেখাতে হবে এইটা আর হচ্ছে, একইভাবে এইটা আমার আর আমরা দেখাবো, এবং আই এবং আর আমরা সমান দেখাবো। এবার দেখো ছবি অনুযায়ী CAF এটা অলরেডি আমি বলে দিয়েছি আই এর সাথে সমান হচ্ছে। CAF হচ্ছে 90 ডিগ্রি মাইনাস NAC করে এই একই আই এর সাথে সমান হয়েছে। এটা একটু কমপ্লিকেটেড ওয়েতে বলা আছে, আমি তোমাদেরকে তার থেকে অনেক সোজাভাবে বলে দিয়েছি। একই রকমভাবে AFD সেটাও আর এর সাথে সমান হবে। তার কারণটা আমি কি বলেছিলাম, যে দুটো রেখা, এই বইয়ের কারণের থেকে আমার যুক্তিটা আরও অনেক সোজা। দুটো রেখা তাদের মধ্যবর্তী কোণ যদি আর হয়, তাহলে সেই দুটো রেখার সাথে যারা লম্বভাবে আছে সেই লম্ব দুটোর মধ্যবর্তী কোণও আর হবে। একই নিয়মে AFD কোণও আর হচ্ছে। এখন দুটো ত্রিভুজ আমরা নেব, ACF আর AFD। ACF আর AFD এই দুটো কোণের মধ্যে দেখো, এই দুটো কোণ না, এই দুটো ত্রিভুজের মধ্যে ACF ADF 90 ডিগ্রি। ACF এই কোণটা আর এই কোণটা
এরা 90 ডিগ্রি, কারণ এই এসির সাথে এটা রশ্মি লম্ব, আর এটার সাথে তো এটা তো আমার বৃত্তচাপ এঁকেছিলাম, তার উপরে স্পর্শক টেনেছি, তাহলে এটাও লম্ব। তাহলে এই দুটো লম্ব। CF ইকুয়াল টু AD, CF এর সমান ব্যাসার্ধ নিয়ে AD এঁকেছি, আর এফ হচ্ছে সাধারণ বাহু। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম। এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে CAF এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এরা হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ। তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, তাহলে প্রতিফলনের একটি সূত্র প্রমাণিত হলো। দ্বিতীয় সূত্রটা প্রমাণিত হলো। আর প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা হচ্ছে যে আমার দেখো ACFDAF, এসি হচ্ছে আপতিত তরঙ্গমুখ ও কাগজের তলের ছেদরেখা, এফডি হচ্ছে প্রতিফলিত তরঙ্গমুখ ও কাগজের তলের ছেদরেখা, আর এফ হচ্ছে প্রতিফলক এবং কাগজের তলের ছেদরেখা। তাহলে এগুলো সবাই কাগজের তলে অবস্থিত, তাই এদের লম্বগুলো অর্থাৎ আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব সবাই এক তলে আছে। তাহলে সুতরাং প্রতিফলনের প্রথম সূত্রটাও আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এভাবে আমরা হাইগেনের নীতির সাহায্যে দুটো সূত্র প্রতিফলনের প্রমাণ করলাম। মনে রাখবে, তোমাদের এই দোয়ারি মজুমদার যারা ফলো করো তাদের ক্ষেত্রে এই যে আপতিত তরঙ্গমুখের সাথে প্রতিফলকের কোণটা যে আই, আর প্রতিফলিত তরঙ্গমুখের সঙ্গে প্রতিফলকের কোণটা যে আর, সেটা একটু জটিলভাবে দেয়া আছে। সেটা আমরা খুব সহজভাবে আপতন কোণটা, আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণ আপতন কোণ আই, তাহলে আপতিত রশ্মির সাথে তরঙ্গমুখ লম্ব আর অভিলম্বের সঙ্গে প্রতিফলক লম্ব, তাহলে তরঙ্গমুখ আর প্রতিফলকের মধ্যবর্তী কোণ আই হবে। এই যুক্তিটা দিয়ে এটা বলে দেব, তাহলে আমাদের জিনিসটা আরো অনেক ইজি হয়ে যাবে।